যে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা কি কোন ল্যাঙ্গুয়েজটা শিখবো? সি শিখবো, তাই না? তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কেন শিখবো? যেহেতু এটা একটা জেনারেল পারপাস কমন পারপাস ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মাদার অফ অল আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস। সো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখলে আমাদের বাকি অন্যান্য যে কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাডপ্ট করতে ইজিয়ার হবে। আচ্ছা, এখন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কেন লিখি? সমস্যা সমাধানের জন্য এবং কি মেশিনকে কি করতে হবে আপনার? আরেকটা রিজন ছিল মেশিনকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য, রাইট? এখন মেশিন হচ্ছে কি আপনার শুধু মেশিন ল্যাঙ্গুয়েজ বোঝে, আমাদের ল্যাঙ্গুয়েজটা বোঝে না। আচ্ছা, এখন আমরা যেই ল্যাঙ্গুয়েজে লিখি কোডটা, সি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা, এটাকে কি বলা হয়? সোর্স কোড, তাই না? আর মেশিন ল্যাঙ্গুয়েজের কোডটাকে বলা হচ্ছে কি? অবজেক্ট কোড। এখন এই সোর্স কোডটা এটা হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই না? আর অবজেক্ট কোডটা হচ্ছে লো লেভেল আর মেশিন লেভেল, মেশিন ল্যাঙ্গুয়েজ, তাই তো? এখন এই সোর্স কোডটাকে অবজেক্ট কোডে রূপান্তর করে কে? ট্রান্সলেটর প্রোগ্রাম, রাইট? মনে আছে? মনে পড়ে? সো ট্রান্সলেটর প্রোগ্রামটা কি? আমার ট্রান্সলেটর বা কনভার্টার হিসেবে কাজ করে, যে কিনা আমার হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বা সোর্স কোডকে অবজেক্ট কোডে বা মেশিনের ভাষায় রূপান্তর করে। আচ্ছা, এখন এই ট্রান্সলেটর প্রোগ্রাম কত ধরনের আছে? 3 ধরনের, তাই না? কি কি ছিল? অ্যাসেম্বলার, কম্পাইলার এন্ড ইন্টারপ্রেটার। আচ্ছা, অ্যাসেম্বলার শুধুমাত্র কার জন্য ইউজ করা হয়? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। দ্যাট মিন্স অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে অ্যাসেম্বলার কিসে কনভার্ট করে? মেশিন, তাই না? মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, রাইট? আচ্ছা, আর কম্পাইলার এন্ড ইন্টারপ্রেটার ইউজ করা হয় হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে মেশিন লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার জন্য। আচ্ছা, কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য হচ্ছে কম্পাইলার পুরো প্রোগ্রামটাকে এট আ টাইম রিড করে, এন্ড ইন্টারপ্রেটার প্রোগ্রামটাকে লাইন বাই লাইন রিড করে। এখানে যে ব্যাপারটা হয়, আচ্ছা, অ্যাসেম্বলারের অনেকগুলো সুবিধা আছে। অ্যাসেম্বলারের একটা অসুবিধা হচ্ছে অ্যাসেম্বলার অনেক সময় নেয় কোনো একটা প্রোগ্রামকে রিড করতে এবং হচ্ছে আপনার অ্যাসেম্বলি মানে সেটা ডিবাগ করতে অনেক বেশি সময় নেয়। কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের থেকে আপনার মানে কম্পাইলার থেকে আপনার 5 থেকে 25 গুণ বেশি সময় হচ্ছে অ্যাসেম্বলার নেয়। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসেম্বলারের ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, আর কম্পাইলার ইন্টারপ্রেটারের থেকে ফাস্টার, কেননা কম্পাইলার কি করে পুরো প্রোগ্রামটাকে এট আ টাইম রিড করে আপনাকে ইরর মেসেজ বলেন বা যদি কোডটা রান করা দরকার হয় কোনো ইরর না থাকলে সেটা রান করা বলেন, এটা একবারই করে কাজটা। আর ইন্টারপ্রেটার প্রত্যেকটা লাইন বাই লাইন আগায়, তাই ইন্টারপ্রেটারে একটু বেশি সময় লাগে। ঠিক আছে, এটা ছিল। আর কি করেছিলাম লাস্ট ক্লাসে? সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করেছিলাম, বেসিক স্ট্রাকচারটা দেখেছিলাম, তাই না? এখন এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য লেখার জন্য আমাদের কি কি জিনিসপত্র দরকার ছিল? লেখার জন্য আমাদের 3টা জিনিস দরকার, তাই না? কি কি বলেছিলাম? ধরেন আপনি যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মানে কোডগুলো লিখবেন তখন কি লাগবে? একটা এডিটর লাগবে, রাইট? এডিটর লাগবে। আর কি অবশ্যই আপনার প্রোগ্রামটাকে কি ট্রান্সলেট করতে হবে মেশিন ল্যাঙ্গুয়েজে, সো আমার কি লাগবে? একটা
কনভার্টার বা ট্রান্সলেটর লাগবে, বা যেহেতু সি তে আমরা কম্পাইলার ইউজ করে থাকি সো কম্পাইলার লিখি, রাইট? কম্পাইলার লাগবে এন্ড হচ্ছে আর কি লাগবে? ডিবাগার। আচ্ছা, ডিবাগার জিনিসটা কি? এখানে তিনটা জিনিস আছে দেখেন। যে ভুলটাকে বলা হয় কি? এররটাকে বলা হচ্ছে বাগ, এই ভুলকে সংশোধন করা বলা হচ্ছে কি? ডিবাগ, এন্ড যে সংশোধন করে বা যে ফাইন্ড আউট করে ভুলটা তাকে বলা হয় কি? ডিবাগার। বুঝতে পারছি? আচ্ছা, সো ডিবাগার লাগবে আমার একটা ডিবাগার, রাইট? আচ্ছা, তো এখন এই তিনটা ডিফারেন্ট কি আপনি কি কম্পিউটারে করবেন, তাই না? কম্পিউটারে সি প্রোগ্রামিং করবেন, সো ডিফারেন্ট তিনটা সফটওয়্যারের প্রয়োজন হচ্ছে। তো এই তিনটা সফটওয়্যার ইনস্টলেশন এন্ড হচ্ছে একসাথে এক্সিকিউশনটা ডিফিকাল্ট, দ্যাট ইজ ওয়াই আমার ডেভেলপাররা কি করেছে, এই তিনটাকে একটা সিঙ্গেল প্ল্যাটফর্মের মধ্যে ইন্টিগ্রেট করেছে, যেটার প্ল্যাটফর্মটা কি কে দেয়? IDE। IDE এর ফুল ফর্ম কি? ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, রাইট? এখন এই IDE-টা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট যে এনভায়রনমেন্ট, এটা মানে কি? একটা এনভায়রনমেন্ট মানে একটা এরকম পরিবেশ যেখানে আমার এই তিনটা জিনিস একসাথে ইন্টিগ্রেটেড থাকবে, তাই না? নামটা শুনেই তো বোঝা যাচ্ছে। তো এই বাজারে কি হয়? বাজারে মানে হচ্ছে আপনি যখন সফটওয়্যার এরকম IDE দিয়ে সার্চ দিবেন তখন অনেক ধরনের IDE পাওয়া যায়। বিভিন্ন ল্যাঙ্গুয়েজের জন্য আমরা বিভিন্ন IDE ইউজ করি। আমরা সি এর জন্য কি ইউজ করব? ব্লক অথবা VS কোড, কোড ব্লকস অথবা VS কোড, রাইট? সো আমাদের এই সাবজেক্টের জন্য আমাদের ল্যাবগুলোতে কোড ব্লকস ইনস্টল আছে, সো আমরা কোড ব্লকসটা থেকেই প্র্যাকটিস করব, ওকে? আচ্ছা, কোড ব্লকস ডাউনলোড এন্ড ইনস্টলেশন প্রসেস খুবই ইজি, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব নেক্সট ক্লাসে সেটা দেখার, ওকে? আচ্ছা, এই পর্যন্ত সবার ক্লিয়ার, তাই তো? আচ্ছা, এরপরে আমরা দেখেছিলাম কি? সি শুরু করেছিলাম, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক স্ট্রাকচার, প্রোগ্রাম স্ট্রাকচার। প্রোগ্রাম স্ট্রাকচারটা কিরকম ছিল? এখানে থাকবে হচ্ছে ব্লক অফ কোড or block of statements, other statements, যে কাজটা আপনি করতে চান সেই কাজটা থাকবে। আচ্ছা, এটা হচ্ছে আমার কি বেসিক স্ট্রাকচার। আচ্ছা, এই জিনিসগুলো আমার ম্যান্ডেটরি, লিখতেই হবে যে কোনো প্রোগ্রামে। আমাকে বলতে পারবেন এইটার নাম কি? হেডার। হেডার। আচ্ছা, এই হেডারের মধ্যে কি কি ইনক্লুডেড আছে? আচ্ছা, এই হেডারের মধ্যে ইনপুট এবং আউটপুটের জন্য মানে ইনপুট নেওয়া এবং আউটপুট প্রদর্শনের জন্য সকল নেসেসারি কিওয়ার্ড এবং ফাংশনস এই হেডারের মধ্যে বর্ণনা করা আছে, রাইট? হ্যাশ ইনক্লুড মানে হচ্ছে কি? সংযুক্ত করা, এই হেডারগুলোকে সংযুক্ত করা। এখন এই হেডারটা আমার প্রত্যেকটা প্রোগ্রামের জন্য নেসেসারি, কারণ প্রত্যেকটা প্রোগ্রামে কি হবে? আপনি অবশ্যই ইনপুট নেবেন এবং একটা রেজাল্ট এক্সিকিউট করবেন, তাই না? এই জন্য, ঠিক আছে? আর এরকম হেডার কত আছে? অনেকগুলো হেডার আছে। সো আমাদের কাজের উপর বেস করে, আমাদের ফাংশনের নেসেসারি উপর বেস করে আমাদের হেডারগুলো চুজ করতে হবে, ওকে? আচ্ছা, আর এটা কি? মেইন কি? এটার নাম কি? এটার নাম হচ্ছে ফাংশন, তাই না? আচ্ছা, আপনারা শোনেন, আমি বলি, আপনারা কিন্তু খুবই স্বাভাবিক, ক্লাস থেকে যখন বের হয়ে যাব তখন কিন্তু ভুলে যাব, হ্যাঁ? তো আপনারা সবাই প্রত্যেকটা সাবজেক্টের জন্য এই টিপসটা দিচ্ছি, অবশ্যই এখন তো বুঝতে পারতেছেন, যখন কিন্তু টিচার কথা বলে তখন কিন্তু আপনারা
যতটুকু যা বুঝছেন আপনার মতো করে নোট ডাউন করেন, ঠিক আছে? নোট ডাউনটা করলে হবে কি, বাসায় গিয়ে হোক, পরের ক্লাসে এসে হোক, ক্লাসটা শুরু হওয়ার আগে একবার চোখ বুলাবেন, 2 মিনিট চোখ বুলালে দেখবেন যে সব ফ্ল্যাশব্যাকে চলে আসছে। কারণ আপনারা জব করেন, স্বাভাবিক এই বাসায় গিয়ে পড়ার সুযোগটাও হয় না হয়তো। সেজন্য ম্যাডাম 5 মিনিট ব্রেক দরকার। ইয়াদের পরে একদম রাত্রে বাথরুম ম্যাথ করতে ব্রেক প্রোগ্রাম করা লাগে। এটা একটা ব্যাপার ভালো করছেন। আচ্ছা, ঠিক আছে। আপনাদেরকে হচ্ছে প্রত্যেকটা ক্লাসের পরে অ্যাটলিস্ট আমার ক্লাসের আগে একটা ব্রেক দিতে হবে, ঠিক আছে? বাকি কোর্সেরটা আমি জানি না। 5 মিনিট আপনারা এই যে নোট দেখবেন আর নোট ডাউন করবেন প্লিজ। এটা লাস্ট ক্লাস না, কি আরেকটা? এরপরে কি ক্লাস? মেজারমেন্ট কে নিচ্ছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার নাম ছিল ফাংশন। ফাংশন, তাই না? আচ্ছা, এখন ফাংশন চেনার উপায় কি? যে কোনো নামের পাশে, এটা যাই লেখা থাকুক, যে কোনো নামের পাশে যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে, এনক্লোজ কোনো ব্র্যাকেট থাকে, তাহলে বুঝে যাব এটার নাম হচ্ছে ফাংশন। এটা একটা ফাংশন। ফাংশন ব্যাপারটা কি? ফাংশন ব্যাপার হচ্ছে এই জিনিসটা কোনো একটা কাজের জন্য ব্যবহৃত হচ্ছে, মানে কোনো একটা ফাংশনালিটিস এর আছে, ঠিক আছে? আচ্ছা, এখন এই মেইন ফাংশনটা কি হচ্ছে, আপনার প্রত্যেকটা প্রোগ্রামের শুরুতে লিখতে হচ্ছে, তাই না? মেইন মানে প্রধান, তার মানে মেইন ফাংশন থেকে প্রোগ্রামের এক্সিকিউশন শুরু হয়। প্রোগ্রামের যে কোনো প্রোগ্রামের এক্সিকিউশন মানে প্রোগ্রামের মেইন যে কাজ, নির্বাহের কাজ, সেটা শুরু হয় মেইন ফাংশন। এই জন্য মেইন ফাংশনটা অবশ্যই প্রোগ্রামের শুরুতে লিখতে হবে। আচ্ছা, আর মেইন ফাংশনের পরে এই ব্র্যাকেটগুলো দিয়ে বোঝানো যাচ্ছে এখানে কাজটা শুরু হয়েছে মেইন ফাংশনের, আর এখানে এসে কাজটা শেষ হয়েছে। যদি এই ব্র্যাকেটটা সামহাউ মিস হয়ে যায় তাহলে প্রোগ্রামটা কিন্তু রান করবে না, ওকে? আর সি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার একটা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। কেস সেনসিটিভ মানে কি? কেস সেনসিটিভ মানে হচ্ছে আপনার এখানে বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর, আপার কেস লেটার এবং লোয়ার কেস লেটারে আপনার মিনিংটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? সো সব যে সকল কিওয়ার্ড আছে, কিওয়ার্ড এবং ফাংশনগুলো, এটা একটা ফাংশন তাই না? এটা একটা কিওয়ার্ডও বলতে পারেন, তাই না? যেটা অলরেডি প্রোগ্রামের মধ্যে ইনক্লুড করা আছে, আমরা শুধু কি করি, সেগুলোকে কল করে করে আমাদের কাজের সুবিধার্থে সেগুলোকে ইউজ করি। এই সকল কিওয়ার্ড এবং ফাংশনগুলো সব ছোট হাতের অক্ষরে, মানে যেভাবে উল্লেখ করা আছে ঠিক সেভাবেই লিখতে হবে। যদি আপনি এই মেইন লেখার সময় এমটা বড় হাতের লিখে ফেলেন তাহলে কিন্তু আর প্রোগ্রামটা রান করবে না, বুঝতে পেরেছি? অবশ্যই ছোট হাতে লিখতে হবে। আচ্ছা, আর কি পড়েছিলাম? কমেন্টস। কমেন্টস পড়েছিলাম। কমেন্টস কি? ডাবল স্ল্যাশের পরে যেটা থাকবে সেটা হচ্ছে কি, সিঙ্গেল লাইন কমেন্ট। মানে যদি একটা লাইনে কমেন্ট লিখতে চাই, কমেন্ট আউট মানে হচ্ছে নোট ডাউন যদি করতে চান, কোনো নোট যদি লিখতে চান তাহলে এরকম ডাবল স্ল্যাশের মধ্যে আপনার লিখতে হবে। আর যদি মাল্টিপল লাইন কমেন্ট লিখতে চাই তাহলে কি করব, স্ল্যাশ স্টার, এরপরে কিছু লাইনস থাকলো, এরপরে স্টার স্ল্যাশ। হ্যাঁ, এটা হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট। আচ্ছা, আর পড়েছিলাম কি, ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলের কথা মনে আছে আমাদের? এখানে আমরা সরি ভ্যারিয়েবল না, ডেটা টাইপ করেছিলাম, তাই না? ডাটা টাইপ।
কি তথ্যের ধরন, ডাটা টাইপ এন্ড ভ্যারিয়েবল। আচ্ছা দুইটা আমরা একই টাইমে পড়ি তাহলে আমাদের জন্য ইজিয়ার হবে। লেটস সে একটা প্রোগ্রাম লিখব, যে কিনা প্রোগ্রামটা দুইটা সংখ্যা নেবে, দুইটা সংখ্যার যোগফল দেখাবে। মনে করেন a এর মধ্যে রাখলাম 5, b এর মধ্যে রাখলাম 5। এখন আরেকটা নতুন ভ্যারিয়েবল হবে যে কিনা a আর b কে যোগ করবে, যোগ করে যোগফলটাকে দেখাবে। দেখানোটা পরে আসতেছি এবং ইউজারের থেকে ইনপুট নেওয়াটাও পরে আসবে। এটা হচ্ছে আপনি ইনপুট দিয়ে দিবেন প্রোগ্রামটা করার সময়। এখন আমার কম্পাইলার কি, তাকে যে কোনো কিছু যদি আমি ইনস্ট্রাকশন দেই তাহলে কি তাকে বর্ণনা করে দিতে হবে, তাই না? ডিক্লারেশন দিতে হবে যে এই জিনিসটা আসলে কি। এখন এ কেউ বুঝবে এটা কি, ও তো এটা বুঝছে যে ঠিক আছে এখানে একটা হেডার ইনক্লুড করলাম। আচ্ছা এটা মেইন ফাংশন, মেইন ফাংশনটা একটা ইন্টিজার টাইপ ডেটা রিটার্ন করবে, তাই না? এটা হচ্ছে ডেটা টাইপ, তাই তো? কি কি ডেটা টাইপ ছিল? ইন্টিজার, ফ্লোট, ডাবল আর ক্যারেক্টার, তাই না? এই চারটাই সোফার আমরা দেখেছি। ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যার জন্য, ফ্লোট হচ্ছে কি দশমিকের জন্য মানে ভগ্নাংশের জন্য, ডাবলটাও ভগ্নাংশের জন্য, কিন্তু এটা হচ্ছে আপনার দশমিকের পরে 6 ঘর পর্যন্ত নিতে পারবো, আর এটা দশমিকের পরে 16 ঘর পর্যন্ত নিতে পারবো। ঠিক আছে, মানে সাইজের একটু তারতম্য আছে। তো আপনারা ফ্লোটটা ইউজ করলেই আমাদের জন্য এনাফ। আর এটা হচ্ছে কোনো অ্যালফাবেট বা লেটার যদি ইউজ করতে চাই তাহলে এই ডেটা টাইপটা ইউজ করব, মানে যে ধরনের তথ্য দিব সেটা তথ্যের ধরনটা উল্লেখ করতে হবে। এটা হচ্ছে আমার ডাটার টাইপ। আচ্ছা এখন এই লাইনটা তো ঠিক আছে, ব্র্যাকেট দিলাম। এখন দেখেন এই এ এখানে যখন আসবে তখন কি কম্পাইলার আর রিড করতে পারবে না, এখানেও ইরর শো করবে, কারণ এটা কি সেটা কিন্তু ও জানে না। এখন এটা আমাদের জন্য কি, আপনি কি করতে চাচ্ছেন, এর মধ্যে একটা ভ্যালু রাখতে চাচ্ছেন, তাই না? আবার কি করতে চাচ্ছেন, বি নামে একটা কিছু নিয়েছে, এগুলো একটা করে নাম, তাই না? নাম। এখন কোনো কিছুর নাম কে প্রোগ্রামিং এর ভাষায় বলে ভ্যারিয়েবল। ঠিক আছে, কোনো কিছুর নামকে বা চলকের যে নামটা এটাকে বলা হয় কি ভ্যারিয়েবল। বুঝতে পারছি? সো যখনই আমি কোনো তথ্য কোনো জায়গায় স্টোর করতে চাইবো সেই জায়গাটার একটা নাম দিতে হবে। লেটস সে এটা মেমোরি লোকেশন। এখন মেমোরি লোকেশনে যখন আপনি এ লিখবেন তখন এই মেমোরি লোকেশনটার নাম হয়ে যাবে কি এ, এবং যখন আপনি এর মধ্যে কোনো ডেটা রাখবেন তখন লোকেশনে স্টোর হবে কি 5। বুঝতে পারছি? এখন এর মধ্যে 5 স্টোর করলেন তার মানে কি এটা কি ইন্টিজার সংখ্যা না? এখন ইন্টিজার সংখ্যা যে আপনি এর মধ্যে রাখবেন এটা কি করতে হবে, ওকে বলে দিতে হবে যে এ নামে আমি একটা ভ্যারিয়েবল নিব এবং তার ডাটার ধরনটা হবে কি ইন্টিজার। তার মানে এটা লেখার আগে আপনার int a এভাবে উল্লেখ করতে হবে, এবং এই লাইনটার পরে যে সেমিকোলন দিয়েছি সেমিকোলনটা প্রোগ্রামিং এর ভাষায় সি ল্যাঙ্গুয়েজের ভাষায় ফুল স্টপ হিসেবেও হচ্ছে কাউন্ট করে, মানে এই লাইনটা এখানে শেষ হলো, পরের লাইনে আসবে। বুঝতে পারছি? সো প্রত্যেকটা লাইনের পরে আমার কি করতে হবে সেমিকোলন। এই সেমিকোলনটা যদি মিস হয় তাহলেও আমার প্রোগ্রামটা রিড করবে না। আচ্ছা এই যে এই ব্যাপারটা, একটা ভ্যারিয়েবল লিখলাম, ভ্যারিয়েবলের ডিক্লারেশন দিলাম, ভ্যারিয়েবলটার ধরনটাকে কি বর্ণনা করে দিলাম না আমি, এইটাকে ব্যাপারটাকে বলা হয় ডিক্লারেশন। ঠিক আছে, বুঝতে পারছি? এখন যখন আপনি একবার ডিক্লেয়ার করে দিলেন এ, পুরো প্রোগ্রামে যত জায়গায় এ কে ব্যবহার করবেন
এর সামনে আর আইএনটি লিখতে হবে না। যখনই এর পরে আপনি কখনো এ লিখবেন ও বুঝে নিবে আপনি এই একেই কল করতেছেন। বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখেন সেকেন্ড লাইনে এসে আপনি কি করছেন, এর মধ্যে 5 কে রাখছেন। তার মানে কি এখানে আপনি আপনার জায়গার একটা নাম দিয়ে দিলেন, যেটার জায়গায় স্টোর হবে কি ইন্টিজার সংখ্যা। সেকেন্ড লাইনে এসে সেই ইন্টিজার সংখ্যাটা এখানে ইনপুট দিয়ে দিলেন। তার মানে একটা ডেটা ইনিশিয়েট করবে। এই যে ব্যাপারটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন এই ব্যাপারটাকে বলছে কি ডিক্লারেশন, এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। এগুলো কিন্তু একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, বুঝতে পারছি? এটা পোস্ট আমরা করব না, আমরা খাসিটি ভাবছি। সমস্যা নেই, এগুলো সব আপনাদেরকে নোট দিয়ে দেয়া, ঠিক আছে? কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে যে আপনারা বুঝতে হবে। সমস্যা হবে প্রবলেম হবে বাই বলতে আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো যে এটা, তখন আপনি অবশ্যই বাই তো আপনাকে বলবো না যে আপনি ইংলিশে বলেন, বাংলায় যা বলছেন সেটাই বলবেন। সো তখন আপনার বলতে হবে যে এই জিনিসটা ডিক্লারেশন, আর এই জিনিসটাতে কি হলো, কি হয়েছে, মেমোরি লোকেশনে একটা জায়গা ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, বুঝতে পারছি? এটার নাম যে ভ্যারিয়েবল সেটা আপনার বুঝতে হবে। এগুলো তো পরীক্ষায় ওভাবে মানে রিটেন এক্সামে এসব কিছু থাকবে না, কিন্তু আপনার একটা প্রোগ্রাম লেখার জন্য এই বেসিক জিনিসগুলো দেখেন। প্রথম দিকের ক্লাসগুলো মনে হবে একটু বোরিং, কারণ আমি একই জিনিস বারবার রিপিট করব প্রথম দিকে। কেন না, এই বেসিকটা যখন ক্লিয়ার হয়ে যাবে আপনি যে কোনো প্রবলেম দেখবেন ইজিলি সলভ করতে পারবেন, তখন আর আপনাকে বারবার বোঝাতে হবে না। তো এই বেসিকগুলো একটু ভালোভাবে বুঝেন, কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বারবার করেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? সো এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন বলেন তো এই জায়গাটায় এসে কি ভুলটা হবে? লিখতে পারবে না, লিখতে চিনতে পারবে না। আমি ডিক্লারেশন দিই না। এখন আরেকটা মজার বিষয় হচ্ছে আপনি এই ডিক্লারেশন এবং ইনিশিয়ালাইজেশন দুই লাইনে লেখার দরকার নেই, একই লাইনে চাইলেও করতে পারবেন। কিভাবে করবেন? জাস্ট বি এর সামনে যদি আইএনটি লিখে দেই তাহলেও বুঝে যাবে যে এর ধরন কি ইন্টিজার, এবং এখানে কি রেখেছি 5 রেখেছি। তাহলে এই ব্যাপারটাকে বলা হয় ডিক্লারেশন এন্ড ইনিশিয়ালাইজেশন। তার মানে আমি একই লাইনে ডিক্লেয়ারও করলাম, ইনিশিয়ালাইজেশনও করলাম। তাহলে এটা হচ্ছে কি হয়ে গেল? ডিক্লারেশন এন্ড ইনিশিয়ালাইজেশন। বুঝতে পারছি? এর ভ্যালু যদি 5 না রেখেছি তাহলে আবার নতুন ভাবে ইন্টিজার লিখতে হবে না। না, ধরেন যে আপনার এর কাজ এখানে 5 এর কাজ শেষ, এখন আপনি এখানে এসে এর ভ্যালুটা চেঞ্জ করে দিয়েছেন 6, ঠিক আছে? তাহলে এর ভ্যালুটা যে 5 ছিল এটা মুছে এখন এর ভ্যালু স্টোর হবে নতুন ভ্যালু 6। লাস্ট যে ভ্যালুটা লিখেছেন এটা স্টোর হবে। আবার আইএনটি প্রোগ্রামে থ্রু আউট দ্য প্রোগ্রাম, এরপরে আপনি 100 লাইন কোড করেছেন, এই 100 লাইনের ধরেন 99তম লাইনে গিয়ে আবার একে কল করবেন, ও আইএনটি ধরে নেবে। আপনার আর আইএনটি যে মানে যেটা তো ওইটাই মানে সর্বশেষ ভ্যালুটা কাট করবে। হ্যাঁ, কিন্তু এখানে যখন আপনি যোগ করেছেন তখন কোনটা এই ভ্যালুটাই আসবে, ঠিক আছে? বুঝতে পারছেন? সর্বশেষ লাইনে যদি আমি 5 যোগ করতে চাই তখন কি করব? তাহলে 5 যোগ করবে। সর্বশেষে যদি আমি ভ্যালু দেই 100, কিন্তু তারপরের লাইনে আবার 5 যোগ করব, কিন্তু 100 যোগ করব না। হ্যাঁ, তাহলে আবার এর ভ্যালু চেঞ্জ করে 5 লিখবেন, আবার আইএনটি দিবেন। তাহলে আবার লাস্ট আইএনটি আর দিবেন না, আইএনটি না, তার মানে ওই 100 চেঞ্জ করে আবার নতুন ভাবে ভ্যালু যাই লিখবেন। ধরেন এখানে 5 লিখছেন, এখন 6 দিছেন, এর ভ্যালু তো চেঞ্জ হয়ে গেছে, মানে এই 5 গন, এই 5টা আর কাউন্টই করবে না, ও 6 কাউন্ট করবে। নতুন ভাবে ভ্যালু দিয়ে আসবে, যেটাই করব ওইটার ভ্যালু আগে দিতে হবে। হ্যাঁ, নতুন ভাবে ভ্যালু নিবে, ঠিক আছে? সো আপনি বারবার যদি ভ্যালুটি চেঞ্জ করতে হয়, মনে করেন এই 5 এর সাথে আপনি কোনো কিছু যোগ বিয়োগ করতে চাচ্ছেন, তাহলে a এর সাথে a =
a plus something করে দিলে let's say a is equal to a plus b, তাহলে a এর ভ্যালু কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। নতুন ভ্যালু তাহলে a এর কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। এভাবেও চেঞ্জ করতে পারবেন ভ্যালু। আবার চাইলে ডাইরেক্ট কোনো ভ্যালু চেঞ্জেবল ভ্যালু লিখতে পারেন, মানে এটাকে কি করলাম, a এর ভ্যালুটাকে ম্যানিপুলেট করলাম। সো আপনি একটা ভ্যালু ইনিশিয়েট করলেন, করার পরে আপনার প্রয়োজন অনুযায়ী সেই ভ্যালুটাকে আপনি চেঞ্জ করতে পারবেন বিভিন্নভাবে। সেটা আপনি ডাইরেক্ট সংখ্যাও লিখতে পারেন অথবা ওই সংখ্যার সাথে অন্য কোনো ভ্যারিয়েবল প্লাস মাইনাসও করতে পারেন। এটা আপনার নিডের উপর। আচ্ছা, ঠিক আছে। সো ফার বুঝছি ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজেশন, ডিক্লারেশন আর ভ্যারিয়েবল কি, ডেটা টাইপ কি। আচ্ছা, সো যখন সি এর এখানে আসবে তখন সি কেও অবশ্যই উল্লেখ করে দিতে হবে। এরকম কোনো লাইন লিখলে এখানে সামনে লিখলে এটা দেখতে অড লাগে, সো এটা আপনি উপরে লিখে দিবেন, ঠিক আছে। মানে এখানে তো আপনি একটা ক্যালকুলেশন করেছেন, সো ক্যালকুলেশনের সামনে আইএনটি না লেখাই উত্তম আর কি। দরকার নাই, লিখতেও পারেন, অসুবিধা নাই, বাট দেখতে ভালো লাগে, রিডেবিলিটি বাড়ে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা সোফার বুঝলাম এই পর্যন্ত। এখন দেখেন ইউজারকে কি করেছেন, আপনি এখানে কি করেছেন, 5 এখানে লিখে দিয়েছেন। এখন আপনি যে দুইটা সংখ্যা যোগ করলেন, সি এর মধ্যে কি করলেন, 5 আর 5 যোগ করে সি এর ভ্যালু হলো কত, 10, তাই না? আচ্ছা, এখন আপনি এই কাজটাই চান যে এমন একটা প্রোগ্রাম রাইট করবেন যে প্রোগ্রামটা রান করার পরে ইউজার একটা অপশন পাবে, সে আপনাকে কিছু একটা ইনপুট দিবে। মানে এই 5টা আমি পরবর্তীতে ইনপুট দেব, ইউজারের থেকে ইনপুট দিবে। তাহলে কি করব? আচ্ছা, তার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো, সি এর মধ্যে যে 10 লিখলেন, এই 10টা ডিসপ্লে করতে হবে না? তাহলে ডিসপ্লে কি হবে এখানে? এই প্রোগ্রামটা যদি আপনি রান করেন তাহলে কিন্তু আপনি কোনো আউটপুট পাবেন না, মানে স্ক্রিনে কিছু আসবে না। কি হবে, ইন্টারনালি কিছু একটা কাজ হবে, কিন্তু রেজাল্টটা আপনাকে আর শো করবে না, কারণ আপনি এটাকে ডিসপ্লে করার জন্য কিছু লিখেন নাই, ক্যালকুলেশনটা করেছেন। বাট এই ক্যালকুলেশনটা যে স্ক্রিনে আসবে, মনে করেন এটা হচ্ছে আপনার স্ক্রিন, এখানে লেখা তো আসবে 10, তাই না? এই 10টা উঠবে না। কেন উঠবে না? কারণ এখানে আমি ওঠানোর জন্য কিছু লিখি। আচ্ছা, সেটা করার জন্য যেটা করব, সেটার জন্য আমার একটা কিওয়ার্ড ব্যবহার করতে হবে। এখন আউটপুটের জন্য কি ব্যবহার করতে হবে? একটা ফাংশন ব্যবহার করতে হবে যার নাম printf, printf ফাংশন। আউটপুটের জন্য printf ফাংশন ব্যবহার করব, এবং printf ফাংশন তার মানে অবশ্যই কি ব্র্যাকেট থাকবে। যা প্রিন্ট করতে চাই তা এই ব্র্যাকেটের ভিতরে লিখলে প্রিন্ট হয়ে যাবে। লেটস সে আপনি এখানে এরকম লেখা দেখতে চান যে the value of c is, এইটুকুন আগে দেখতে চান, ভ্যালুটা পরে আসবে। এই সেম লেখাটা যদি আমি দেখতে চাই তাহলে আমি এখানে লিখব ডাবল কোটেশন দিয়ে the value of c is। এইটুকুন যদি লিখে দেই, এই যে ডাবল কোটেশন দিয়েছেন না, ডাবল কোটেশনের ভিতরে আপনি যা লিখবেন সেটা হুবহু ডিসপ্লে হবে printf ফাংশনের ভিতরে, ঠিক আছে? হ্যাঁ, ব্র্যাকেট দিতে হবে অবশ্যই, কারণ এটা একটা ফাংশন, তাই না? এটা একটা কাজ করতেছে, স্পেসিফিক একটা কাজ করতেছে, সো এই ফাংশনের কাজটা এই ব্র্যাকেটের ভিতরে দিতে হবে। ওকে, আচ্ছা, এখন আমি কি চাই, ভ্যালু অফ সি ইজ, এরপরে আসবে কত, 10। তার মানে সি এর মধ্যে যে মানটা রাখা আছে সেই মানটাকে ডিসপ্লে করতে চাচ্ছি। সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমার আরেকটা ছোট্ট কিওয়ার্ড
কিওয়ার্ড ব্যবহার করতে হবে। এখন যদি আপনি এখানে সি ইজ দিয়ে এখানে 10 লিখেন তাহলে 10 আসবে, ঠিক আছে, কিন্তু আপনি জানেন না যে এখানে 5 আছে এখানে 5 আছে, তো তাহলে কি হলো? তাহলে আপনি বুঝবেন এখানে কত লিখবো। সেক্ষেত্রে কি করতে হবে কেউ কি জানি? আচ্ছা, সেক্ষেত্রে আমার একটা ছোট্ট কিওয়ার্ড ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে %d দিয়ে কোটেশন বন্ধ করবেন, একটা কমা দিবেন, কমা দেওয়ার পরে কার মান দেখতে যাচ্ছি, সি এর মান, সেই ভ্যারিয়েবলটাকে কল করে দিবেন যার মান দেখতে যাচ্ছি। কোথায় এসে করব? ডাবল কোটেশনের বাইরে %d যে এই ব্যাপারটা লিখলাম এটার নাম হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। এই ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে কোনো একটা চলকের মানকে ডেনোট করার জন্য, কোনো একটা ভ্যারিয়েবলের মানকে নির্দেশ করার জন্য ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করা হয়। এখন ফরম্যাট স্পেসিফায়ার আমরা এই 4টা ডেটা টাইপ নিয়ে কাজ করতেছি। এই 4টা ডেটা টাইপের আবার 4 ধরনের ফরম্যাট স্পেসিফায়ার আছে। যখন আপনি ইন্টিজার সংখ্যা নিয়ে কাজ করতেছেন তখন ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d, যেটা আমরা ব্যবহার করলাম। ফ্লটের জন্য %f, f, হ্যাঁ, ফ্লট। ডাবলের জন্য %lf, আর ক্যারেক্টারের জন্য %c। এই 4টা একটু মানে মোটামুটি মেমোরাইজ করে ফেলবেন, ঠিক আছে? 4টা ডেটা টাইপ নিয়েই আমরা থ্রু আউট দ্য সেমিস্টার মোটামুটি পড়াশোনা করব। এই 4টার বাইরে ডেটা টাইপ খুব একটা আমাদের লাগবে না। এই 4টা ডেটা টাইপ লাগলে অবশ্যই কি লাগবে? এই 4টা ফরম্যাট স্পেসিফায়ারও লাগবে। আচ্ছা, এটুকু বুঝতে পারছি? এর মধ্যে কারো কোনো প্রশ্ন নাই? সবগুলো ম্যাম লেখার পরে কি সেমিকোলন দিয়ে লাগবে আমাদের? যেমন আপনি এই ঘরে দিয়েছেন তখন কোডিং করব, তখন যেমন এই ভ্যালুটা সেমিকোলন ইকুয়াল টাইপ তখন সবসময় সেমিকোলন দিতে হবে, কারণ সেমিকোলনের অর্থ হচ্ছে এই লাইনটা এখানে শেষ হয়েছে, ফুল স্টপ হিসেবে কাজ করতেছে। প্রত্যেকটা লাইনের শেষেই তো ফুল স্টপ দেন, না হলে কি হয়ে যাবে? দুটো লাইন এক হয়ে যাবে, ও বুঝবে না কোন লাইনের পরে কোন লাইন আছে। ফরম্যাট স্পেসিফায়ারটা সি এর মানটাকে নির্দেশ করা হয়। এখন এখানে আপনি কি চলকের নাম দিয়েছেন, সি এর মধ্যে ভ্যালু আছে কত? 10। তো 10 কে আপনি প্রদর্শন করতে চাচ্ছেন না, 10 কে দেখানোর জন্য ফরম্যাট স্পেসিফায়ার লাগবে, না হলে আপনার সি এর ভ্যালুটা আসবে না। আপনি যখন ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে সি লিখবেন তখন আপনার এই 10 এটা আসবে, মানে সি এর মধ্যে মেমরি লোকেশনে যেই মানটা আছে ওইটা আপনাকে দেখাবে। ঠিক আছে, বুঝছি? আচ্ছা, মাল্টিপল করতে চাইলে কি সিগন্যালটা মাল্টিপল দিতে হবে না এক্সট্রা দিতে হবে? যদি এ আর বি মাল্টিপল করতে চাই তাহলে সেক্ষেত্রে স্টার দিব, কারণ আমাদের কিবোর্ডে তো হচ্ছে মাল্টিপ্লিকেশনের জন্য স্টার সাইনটা ইউজ করা হয়, তাই না? আমাদের আলাদা করে মানে এক্স আছে কিন্তু গুণন চিহ্ন ভাবে আলাদা করে নিই, সো স্টারটা ইউজ করি। যোগ বিয়োগ গুণ ভাগ আর মডুলাস নিয়েও মনে হয় লাস্ট ক্লাসে একটু বলেছিলেন, তাই না? অ্যারিথমেটিক অপারেশন। আচ্ছা, অ্যারিথমেটিক অপারেশনে পড়া যাচ্ছে, এই পর্যন্ত বুঝছেন কিনা বলেন? ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন আমি এখানে কি করেছি, দুইটা সংখ্যার যোগফল করেছি, তাই না? আচ্ছা, এখন কি বললাম, এই দুইটা সংখ্যা এখানে ইনপুট দিয়েছি। এখন চাই কি ইউজার, মানে যে কিনা প্রোগ্রামটা নিয়ে যার জন্য আপনি প্রোগ্রামটা রাইট করছেন। এখন আপনি কি করেন, আপনি হচ্ছে প্রোগ্রাম, তো আপনি তো সফটওয়্যার বানাবেন, তাই না? আপনি কিছু একটা ডেভেলপ করবেন, কিন্তু ইউজার কে হবে? ইউজার কে আপনি হবেন? ইউজার মনে করেন আমি হব, তাই না? তো
আমি ইউজ করব। এখন মনে করেন আপনি আমার জন্য একটা প্রোগ্রাম লিখছেন যে আমি যে কোনো দুইটা সংখ্যা যোগ করতে পারবো। তো আপনি যদি এখানে সংখ্যা দুটো দিয়ে দেন তাহলে কি আমার রিকোয়ারমেন্ট ফুলফিল হবে? আমি যদি 5 যোগ না করতে চাই, অন্য কোনো সংখ্যা যোগ করতে চাই, তাহলে কি করতে হবে? আপনার এমন একটা প্রোগ্রাম রাইট করতে হবে যেটা রান করার পরে আমি ওখানে অপশন পাবো যে আমি যেন ইনপুট নিজে দিতে পারি, ক্যালকুলেটরের মতো অনেকটা, তাই না? তো ইনপুট যেন দিতে পারি তাই কি করতে হবে? এমন কিছু করতে হবে যেন প্রোগ্রামটা রান হওয়ার পরে এখানে এই ধরনের কিছু আসে। লেটস সে এখানে একটা ডটই উঠলো, মানে কিছু একটা চাচ্ছে। এরপরে আমি এখানে ইনপুট দিব, ধরেন এর ভ্যালু দিলাম আমি 4, এরপরে এন্টার চাপলাম, আবারও একটা কিছু চাইবে, তখন আমি দিলাম ধরেন 5, এরপরে আমি যখন এন্টার চাপবো তখন আমাকে দেখাবে যে এই লাইনটা the value of c is 9, রাইট? আচ্ছা ঠিক আছে, এখন তাহলে এই কাজটা কিভাবে করব? নিশ্চয়ই এটাও করার জন্য কি একটা কিওয়ার্ড ব্যবহার করতে হবে। তাহলে কিভাবে কি কিওয়ার্ড ব্যবহার করব দেখি। তাহলে অবশ্যই তো ফার্স্টে তো ডিক্লারেশন তো দিতেই হবে, তাই না? কারণ আপনি এর মধ্যে তো ইনপুট দিবেন। এখন ইনপুট নেয়ার জন্য যে কিওয়ার্ডটা ইউজ করব, যে ফাংশনটা ইউজ করব তার নাম হচ্ছে scanf, স্ক্যান করা। দেখেন নামগুলোও কিন্তু মানে খুব মিনিংফুল। সো আপনি যখন ভ্যারিয়েবলের নাম নেবেন, ভ্যারিয়েবলের নামগুলোও আপনি চেষ্টা করবেন মিনিংফুল নেয়ার, যাতে আপনার প্রোগ্রামটা অন্য কেউ পড়লে বুঝতে পারে যে আপনি এখানে কিসের ভ্যালু নিয়েছেন। ঠিক আছে? সো scanf মানে হচ্ছে কোনো কিছু স্ক্যান করা, মানে ইনপুট নিচ্ছেন। scanf এর ভিতরে আপনি কার ভ্যালু নেবেন? এর ভ্যালু। তাহলে কি করতে হবে? এটার জন্য যেহেতু যখন মান নিয়ে কাজ করব তখন কি আসবে? কোন চলকের মানকে যখন নির্দেশ করতে চাই তখন কি ব্যবহার করতে হয়? ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হয়, তাই না? তাহলে অবশ্যই এই scanf এর মধ্যে কি করতে হবে? ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে। ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করবে, কিন্তু এখানে এসে কি করব? এখানে এসে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আরেকটা ছোট্ট কিওয়ার্ড ইউজ করতে হবে, n%, and যে সাইনটা, এটাকে বলা হয় n%, অথবা এটাকে বলতে পারেন অ্যাড্রেস অফ a। মানে আপনি ওকে বললেন তুমি ভ্যালু নাও, কি টাইপের ভ্যালু নিবে? ইন্টিজার টাইপের। কার ভ্যালু নিবে? এর ভ্যালু। মানে এই চিহ্নটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এর অ্যাড্রেসটাকে ডেনোট করা, মানে এর জন্য যে জায়গাটা বরাদ্দ করা হয়েছে সেই জায়গাটাকে ডেনোট করা। ওর কাজ হচ্ছে কি? এর মানকে ডেনোট করা, মানে এর জন্য একটা ভ্যালু নিব। এখন কোথায় নিব? এর জন্য একটা জায়গা আছে, ওই অ্যাড্রেসটাকে ডেনোট করবে কে? এই অ্যাড্রেস অফ সাইনটা, মানে এন্ড যে সাইনটা আছে। বুঝতে পারছি? ঠিক আছে, এখন দেখেন যে কাজটা করব সেটা হচ্ছে এই scanf এর আগে আপনি যদি এখানে আরেকটু সুন্দর দেখাতে চান আপনার প্রোগ্রামটাকে, মনে করেন ইউজারকে একটা মেসেজ দিতে চান যে প্লিজ এন্টার ধরেন ইন্টিজার নাম্বার, এরকম একটা মেসেজ যদি দিতে চান তাহলে কি করবেন বলেন তো, দেখি পারেন কিনা। প্রিন্টএফ দিয়ে এই scanf এর আগে একটা প্রিন্টএফ ফাংশন দিবেন, নিয়ে কি করবেন? এই লাইনটা লিখে দিবেন, তাহলে এই লাইনটা আগে আসবে, এরপরে কি আসবে? এর জন্য এখানে আপনার ডটেড সাইনটা আসবে, তারপরে ও এর ভ্যালু দিবে। বুঝতে পারছি? আবার কি আসবে?
অবশ্যই আপনি বি এর জন্য আবার একইভাবে আরেকটা প্রিন্টএফ নিয়ে লিখতে পারেন যে প্লিজ এন্টার দ্য ভ্যালু অফ বি অর প্লিজ এন্টার অ্যানাদার ইন্টিজার, তখন সে আরেকটা দিবে। বুঝতে পারছি কিভাবে প্রোগ্রাম সাজাবো? এখন কি দেখানোর জন্য প্রিন্টএফ ফাংশনটা ব্যবহার করতে হবে। কোনো লিখা দেখানোর জন্য মানে প্রদর্শনের জন্য। মেইন কথা হচ্ছে আউটপুটের জন্য আমার প্রিন্টএফ ব্যবহার করব, ইনপুট নেওয়ার জন্য কোনো ভ্যালু স্টোর করার জন্য কি স্ক্যানএফ ব্যবহার করব। বুঝতে পারছি? সো ফার ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে কি কি শিখলাম? ডেটা টাইপ, ভ্যারিয়েবল, হেডার ফাইল আর কি ইনপুট আউটপুটের ফাংশন, কিভাবে ইনপুট দেব ইউজারের থেকে, কিভাবে ডিসপ্লে করব। নিজে যে কোনো একটা প্রোগ্রামের ভিতরে এই সংখ্যা দিয়েও ডিসপ্লে করতে পারবো, আবার ইউজারের কাছে অপশনও দিতে পারবো যেন ইউজার আমাকে কিছু একটা তথ্য দেয়। বুঝতে পারছি? সো ফার ক্লিয়ার? এখন দেখেন এখানে একটা খুবই সিম্পল একটা কোড করছি, দুইটা সংখ্যার যোগফল করছি। এখন এই প্রোগ্রামটা যদি সরাসরি প্রোগ্রাম না করে আমরা একটু প্রোগ্রামটা ডিজাইন করে আসতাম, মনে করেন যে এই প্রোগ্রামটাতে যেই কাজগুলো হচ্ছে কি হচ্ছে, প্রথমে ডিক্লারেশন, তাই না? তার মানে হচ্ছে বা প্রথমে ডিক্লারেশন দিলাম, এরপরে ইনপুট দিলাম, তার মানে হচ্ছে এ এর ভ্যালুটাকে রিড করলাম। তো এই জিনিসটা যদি প্রথমে লিখে আমরা দেখলাম যে রিড এ, এরপরে কি টেক ইনপুট ফ্রম দ্য ইউজার, হ্যাঁ। এরপরে বললাম রিড এ বা টেক ইনপুট ফ্রম দ্য ইউজার দুইটা সেম কথাই। এরপরে বললাম যে প্লিজ এন্টার বি। এরপরে কি বললাম যে হচ্ছে স্পষ্ট দেব মানুষকে যাতে এবার সাম ইজ ইকুয়াল টু হ্যাঁ, মানে হচ্ছে এই জিনিসটা যদি আমি কোথাও ডিজাইন করে আসতাম তাহলে কি আমার প্রোগ্রামটা লেখাটা আরো বেশি সহজ হয়ে যেত না? আচ্ছা, তো এই ডিজাইনিং এর জন্য কিছু টুলস আমরা ব্যবহার করি, তাই না? সেগুলোকে কি বলা হয়? অ্যালগরিদম, ফ্লোচার্ট আর কি সুডো কোড, তাই না? এখন এই অ্যালগরিদম ফ্লোচার্টে আমরা খুব বেশি ডিটেইলসে যাব না, আমরা জাস্ট একটা দুটো এক্সাম্পল দেখে দেখব যে অ্যালগরিদম আর ফ্লোচার্টগুলো আসলে কিভাবে লিখতে হয়। দ্যাটস ইট। আমাদের মেইন কাজ হচ্ছে প্রোগ্রামিং শেখা, ঠিক আছে? সো যেহেতু আমরা ট্রান্সলেটর প্রোগ্রামও জাস্ট একটা ওভারভিউ নিয়েছি, অ্যালগরিদম ফ্লোচার্টেরও একটা ওভারভিউ নিয়েছি। প্রশ্ন আছে, আমি এখন এটা ক্লিয়ার করি। হ্যাঁ, বল। যখন প্রোগ্রাম করব আমি নিজে করার জন্য তো আমি এর প্রদর্শন করলাম কাজ, যখন আরেকজন করবে সেজন্য স্ক্যানে নিলাম, এরপরে যাই কীভাবে প্রোগ্রাম লিখবো কীভাবে সেটা তো বুঝতে পারছি। এখন এরপরে যাই স্ক্যানে, যেমন আপনি পার্সেন্টেজ দিয়ে অ্যান্ড এ দিলেন, তখন এর ভ্যালুটা আমার নিচে লেখা রাখবে না, এ ইকুয়াল এর ভ্যালু লিখবে ও এখানে, মানে যে দেখতেছে স্ক্রিনটা, এটাকে আপনি রান করছেন, রান করার পরে এরকম একটা স্ক্রিন আসবে যেখানে লেখা থাকবে প্লিজ এন্টার। ওখানে আপনি কিবোর্ড থেকে 5 প্রিন্ট দিবেন, মানে ইনপুট দিবেন, দেওয়ার পরে এন্টার দিবেন, এরপরে বি এর ভ্যালুটাও ওইভাবে আসবে। বুঝতে পারছেন? লিখবেন আপনি এইভাবে। আচ্ছা, এখন আমরা জাস্ট এই জিনিসটাকে এই প্লাস মাইনাসের ব্যাপারটাই শুধু একটু ছোট্ট করে একটা অ্যালগরিদম আর ফ্লোচার্ট একটু দেখে নিব। আচ্ছা, এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? কোনো প্রশ্ন নাই আর কারো? সো ফার করবো তখন হচ্ছে এখন তো হচ্ছে যে আমরা তো প্র্যাকটিক্যালি করতেছি না, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসেই আমরা ল্যাবে যাব, ঠিক আছে? আগামী সপ্তাহে আমরা তখন অনেক প্রশ্ন বের হবে। আগামী সপ্তাহে যেন আমরা কিছু প্রোগ্রাম করতে পারি ওরকম একটা মানে ক্যাপাবিলিটি অর্জন করে যেতে হবে, তাই না? এই জন্য আজকে একটু থিওরিটা ক্লিয়ার হয়ে যায় যাতে নেক্সট দিন আপনারা গিয়ে কোডটা করতে পারেন, লিখতে পারেন। সো বেসিকটা আপনার ক্লিয়ার হয়ে গেল। সো নেক্সট ডেতে আমরা কিছু প্র্যাকটিস করলে তখন আপনারা আমাদের কোডটা লিখতে পারবেন, ঠিক আছে? ওই দিন আমি কোড বক্সটা কিভাবে ইনস্টল করবেন সেটাও দেখাই দিব, তাহলে আপনারা বাসায়ও প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা, যদি এই পর্যন্ত ক্লিয়ার
ক্লিয়ার থাকি। এখন দেখেন আমি বললাম যে প্রোগ্রাম ডিজাইনের ব্যাপার যখন আসব তখন আমরা কি করব, অ্যালগরিদম ফ্লোচার্টের ব্যাপারগুলো আসবে। আচ্ছা, অ্যালগরিদম কাকে বলে? অ্যালগরিদম হচ্ছে কোনো একটা সমস্যার সমাধানের জন্য সেই সমস্যার সমাধানগুলোকে ধাপে ধাপে বর্ণনা করা, স্টেপ বাই স্টেপ আপনার প্রবলেমের সলিউশনই হচ্ছে অ্যালগরিদম। ক্লিয়ার? এবং এই সমস্যার সমাধানটাকে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেয়ার, মানে একটা গ্রাফে প্রদর্শন করার নাম হচ্ছে ফ্লোচার্ট। ওকে, তার মানে অ্যালগরিদমে কি থাকবে, কিছু স্টেপ থাকবে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এরকম, যে কোন ধাপে কি কাজ করছি। সেম এই প্রোগ্রামটাকেই ধরেন অ্যালগরিদমের ভাষায় লিখব। কিভাবে লিখব? লেটস সে দুইটা সংখ্যার যোগফল করতে চাই। তো দুইটা সংখ্যার যোগফলের জন্য যখন অ্যালগরিদম লিখব তখন স্টেপ 1 এ লিখব হচ্ছে আচ্ছা স্টার্ট করতে হবে। নিচে থেকে গেলে কার হ্যাঁ, স্টেপ উপরে থাকবে, পরে লেখাগুলো তো নিচে থেকে স্টার্টটা তো এই সাইডে থাকে প্রোগ্রাম করা। মানে স্টেপ 1 নিচে, স্টার্টটা নিচে লিখতে যাচ্ছেন, কোনো অসুবিধা নাই, এইখানে কোনো ভুল নাই। মানে হচ্ছে এটা তো আপনি প্রোগ্রাম মানে কম্পাইলারে লিখবেন না, এটা আপনি আপনার বোঝার সুবিধার্থে খাতায় লিখবেন। বুঝছেন? প্রোগ্রাম করার সময় এটা কি হবে? প্রোগ্রাম করার সময় এটা হচ্ছে খাতায় নোট ডাউন করি আমরা। যে কোনো প্রবলেম সমস্যার জন্য আপনি কোনো খাতায় বা ধরেন আপনার পিসিতে নোটপ্যাডে কোথাও লিখে রাখবেন যে আপনি এই ধাপগুলো মেইনটেইন করবেন। তো ধাপে ধাপে বর্ণনা করাকে বলছি অ্যালগরিদম। এটাকে যদি একটা গ্রাফ আকারে লিখি তাহলে সেটাকে বলছি ফ্লোচার্ট। ঠিক আছে? সো প্রথম স্টেপে আমার কি করতে হবে, প্রোগ্রাম যে প্রোগ্রামই হোক সেটাকে শুরু করতে হবে, তাই না? সেকেন্ড স্টেপে এসে কি করব, ইনপুট নিব। তাহলে টেক এ বি অ্যাজ ইনপুট, এ এন্ড বি অ্যাজ ইনপুট। এটা লেখার কোনো বাধা ধরার নিয়ম নেই। মনে রাখবেন অ্যালগরিদম লেখার বাধা ধরা কোনো নিয়ম নেই, আপনি আপনার ইচ্ছা মতো লিখতে পারবেন। বাট অ্যালগরিদমের স্টেপ থাকতে হবে, স্টেপগুলো শুরু থেকে শেষ এভাবে পর্যায়ক্রমিক আসতে হবে এবং আপনার ইনফিনিট স্টেপ হওয়া যাবে না। মানে আপনি একটা স্টেপের পর আরেকটা স্টেপ নিয়ে যাচ্ছেন কিন্তু আপনার অ্যালগরিদমের কোথাও শেষ নাই, তাহলে হবে না। ঠিক আছে? এবং সহজবোধ্য হতে হবে, যেন আপনার অ্যালগরিদমটা আমি দেখলে বুঝি যে আপনি এখানে কি সমস্যার সমাধান করেছেন। এরকম এই অ্যালগরিদম এবং ফ্লোচার্ট যে প্রোগ্রাম ডিজাইনের যে পারপাসে যে টুলসগুলো ব্যবহার করা হয়, এগুলো ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে আপনার ক্লায়েন্টকে বোঝানো যে আপনি তাকে যে কাজটা করে দিলেন, প্রোগ্রাম কি সবাই বুঝবে? প্রোগ্রাম তো ল্যাঙ্গুয়েজ কেউ বুঝবে না। কি বুঝবে সবাই? এই জিনিসটা বুঝবে, কারণ এখানে আপনি স্টেপগুলো লিখেছেন। সো আমি এটা দেখলে বুঝবো যে আপনি কোন স্টেপে গিয়ে কি কাজ করেছেন। বুঝতে পারছেন? সো এটা হচ্ছে সবার বোধগম্য হতে হবে এবং যে কোনোভাবেই কাজটা করেন না কেন, প্রোগ্রামটা করেন না কেন, সকল ধরনের ইনপুটের জন্য আপনার স্টেপগুলো সত্য হতে হবে, কাজ করতে হবে, প্রোগ্রামটা রান করতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন স্টেপ 3 তে এসে কি করছি? স্টেপ 3 তে এসে সি এর মধ্যে a প্লাস বি রাখছি, তাই না? আর স্টেপ 4 এ কি করছি? প্রিন্ট করছি কাকে? সি কে। স্টেপ 5 এ এসে এন্ড বা স্টপ, আপনার যেভাবে ইচ্ছা লিখতে পারেন। সো অবশ্যই কি হবে, একটা শুরু থাকবে, একটা শেষ থাকবে, মাঝখানে আপনার স্টেপগুলো ধারাবাহিক পর্যায়ক্রমিক স্টেপ থাকবে। ঠিক আছে? এটা হচ্ছে অ্যালগরিদম। অ্যালগরিদমের কিছু
সলিউশন আমরা করব। হ্যাঁ, পরীক্ষার আপনাদের তো মিড টার্ম নেই, আপনাদের তো ফাইনাল। তো পরীক্ষার সময় কিছু অ্যালগরিদম ফ্লোচার্ট হয়তো বা একটা থাকতে পারে, ঠিক আছে? তো আপনাদের কিছু অল্প কিছু অ্যালগরিদম আমি প্র্যাকটিস করাবো। খুবই সহজ জিনিস, যে ধরেন তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটা সেটা বের করা, তারপরে হচ্ছে আপনার অড ইভেন বের করা, একটা নাম্বার দিলাম সেই নাম্বারটা জোড় না বেজোড় সেগুলো বের করা, এই জিনিসগুলো। এগুলোর আমরা প্রোগ্রামও করব, অ্যালগরিদমও করব, ফ্লোচার্টও করব। আচ্ছা, এখন ফ্লোচার্টটা একটু জাস্ট শর্টকাটে বলে দেই। ফ্লোচার্টটা কি? ফ্লোচার্ট কি বললাম? ফ্লোচার্ট হচ্ছে এই সেম প্রোগ্রামটার গ্রাফিক্যাল একটা রিপ্রেজেন্টেশন। এখন ফ্লোচার্টটা আঁকার আগে আমার এই স্টার্ট, এন্ডিং, ইনপুট, আউটপুট এবং এখানে কি প্রসেসিং করেছি, তাই না, ক্যালকুলেশন, এগুলো করার জন্য বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন আছে। ওই চিহ্নগুলো আমাদের একটু মনে রাখতে হবে। ইনপুটের সাইন কোনটা? ইনপুটের জন্য আমরা এই সাইনটা ইউজ করি, ফর ইনপুট অর আউটপুট। ইনপুট এবং আউটপুট দুই বেলাই এই সাইনটা ব্যবহার করি। আচ্ছা আচ্ছা, সরি ভুল করেছি, ইনপুট আউটপুট না, এটা হচ্ছে স্টার্ট অর এন্ড, ঠিক আছে? মানে প্রোগ্রাম শুরু এবং শেষের জন্য এই সাইনটা ইউজ করি, ইনপুট এবং আউটপুটের জন্য এটা ইউজ করি। ওকে, ঠিক আছে? প্রসেসিং এর জন্য মানে কোনো ক্যালকুলেশনের জন্য, মানে ধরেন আপনি এই টাইপের কোনো ক্যালকুলেশন করেছেন, কোনো কিছুর মান আপনি উল্লেখ করে দিয়েছেন, লেটস সে a = 5, c = a + b, এরকম এই ধরনের প্রসেসিং বা ক্যালকুলেশনের জন্য এই সাইনটা ইউজ করব, ঠিক আছে? যদি কোনো কন্ডিশন অ্যাপ্লাই করেন, ধরেন একটা হলে সত্য হবে, একটা হলে মিথ্যা হবে, এরকম হলে সত্য হবে, না হলে মিথ্যা হবে, এই ধরনের শর্তের জন্য এই ডায়মন্ড শেপটা ইউজ করব, কন্ডিশন, ঠিক আছে? আর ধরেন কানেক্টিং, ধরেন যে অনেকগুলো স্টেপ আছে, সেই স্টেপগুলো একসাথে কানেক্ট হয়ে একটা সিঙ্গেল স্টেপের মধ্যে চলে গিয়েছে, ঠিক আছে? সেরকম হলে এরকম একটা কানেক্টর ইউজ করব, কানেক্টর। আর প্রবাহের দিক বোঝানোর জন্য অ্যারো সাইন ইউজ করব, সেটা আপনার এরকম হতে পারে, অ্যারো সাইন ইউজ করব। স্টার্ট এন্ডের জন্য তো বলেই দিলাম, এন্ডের জন্য, ঠিক আছে? এই কয়েকটা সাইন আপনাদের মনে রাখতে হবে, ঠিক আছে? কানেক্টর হচ্ছে লেটস সে আপনার শর্ত দিয়েছেন একটা, এখন শর্ত হচ্ছে কি জন্য দিব, যখন কোনো কন্ডিশন মানে কোনো একটা শর্ত দিয়েছেন, ধরেন যোগ করা হবে, a is greater than b যদি হয় তাহলে আপনার রেজাল্টটা ট্রু আসবে, যদি এটা না হয় তাহলে ফলস আসবে। হ্যাঁ, এরকম আপনার 2-3টা শর্ত আছে। এখন 2-3টা শর্ত, লেটস সে এই শর্তটা যদি সত্যি হয় তাহলে এরপরে আরো একটা শর্ত আছে, সেটা যদি সত্যি হয় তাহলে আরো একটা আছে, এরকম 2-3টা ব্যাপার গিয়ে মানে 2-3টা প্রবাহ চিত্র গিয়ে আরেকটা জায়গায় অ্যাড হবে। সেই ক্ষেত্রে ওটা দেখার সৌন্দর্যের জন্য এরকম একটা কানেক্টর দিয়ে বোঝাবো যে সবগুলো একসাথে। আমরা যখন এক্সাম্পল দেব তখন এটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট মনে রাখেন যে কানেক্টর হচ্ছে অনেকগুলো প্রবাহের দিক একটা দিকে নেওয়ার জন্য কানেক্টরটা ইউজ করা হয়, ঠিক আছে? আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকুক।